জামাত হুঙ্কার দিয়ে দিয়েছে, যদি সরকারের অংশ না হতে পারি তাহলে নির্বাচন হবে না। আর তারেক বলেছে এইভাবে যদি নির্বাচন হয় তাহলে এই নির্বাচনে বিএনপি থাকবে না। অর্থাৎ তারেক রহমান বানচাল করুক অথবা আপনার জামাত বানচাল করুক, নির্বাচন বানচাল হচ্ছে। হলো হুট করেই হাদির ঘটনার যে তদন্ত জাতিসংঘের আন্ডারে ইনকিলাব মঞ্চের দাবি ছিল, তো জাতিসংঘে চিঠি পাঠাবে অন্তর্বর্তী সরকার। আজকে কিছুক্ষণ আগে জাতিসংঘের সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হবে বলে অন্তর্বর্তী সরকারের বিবৃতিতে বলা হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে ইতিমধ্যে অনুমান করে ফেলেছেন যে ভিডিওটি কোন বিষয় নিয়ে। দর্শক, এই ভিডিওটিতে সম্প্রতি সময় ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তথ্যগুলো বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। একটা জিনিস আসলে বাংলাদেশে কখনো পরিবর্তন হয় না, এটা আমি খুব স্পষ্ট খেয়াল করছি যে যখন কোনো ঘটনা ঘটে তখন সেই ঘটনা নিয়ে নগদেই যে অ্যাকশন হয় এটা সারা বছর হয় না। আপনাদের খেয়াল থাকার করা কোটা মেধা, এটা নিয়ে ছাত্র যখন প্রটেস্ট করলো, আন্দোলন নামলো, দিন শেষে আওয়ামী লীগ সরকার যখন দেখলো যে ক্ষমতা হারাইতে হবে, তখন হুট করে তারা এই যে কোটা মেধা এটা নিয়ে যেই দাবিটা ছিল রাতারাতি মাইনা ফেললো। কিন্তু এতগুলো ঘটনা, এতগুলো জীবন, এতগুলো প্রাণ ছুটে গেল, তখন যখন তারা বললো যে আমরা দাবিটা মানছি, যারা আন্দোলনকারী ছিলেন বা সাধারণ জনগণ মনে করলো তিনি প্রথমে কেন মানলেন না? মানতে তো পারতেন। এখন দোষ কি শুধু আওয়ামী লীগ সরকারের চরিত্রে? না, এই যে ইউনূস সরকারের চরিত্রটা ঠিক একইভাবে। ওসমান হাদির হত্যাকাণ্ডের ইস্যুতে ইনকিলাব মঞ্চের যে দাবি দাওয়াগুলো ছিল, বিচারিক প্রক্রিয়া যে দাবি দাওয়া ছিল, দীর্ঘদিন যাবৎ কথা বলছে, পোলাপাইন মাঠে নামছে। এমনকি আজকে যখন জাবের আমাদের জনগণের সাথে পুলিশকে মুখোমুখি করে দেওয়া সরকার যারা থাকেন ক্ষমতাশীল, তারা যখন জাবের যখন গুলি খাইলো, সারা বাংলাদেশে যখন প্রটেস্ট হওয়া শুরু হয়েছে, এখন ঠেলা খাইয়া অন্তর্বর্তী সরকার বিবৃতি দিচ্ছে। বাট ওয়াই রাইট নাও? মানে ঘটনাগুলোর আগে কেন না? আপনাদের কি শিক্ষা হয় না? এই দেশটাতে আপনারা তো থাকতে হবে, মাথায় রেখে না? আচ্ছা, এখন কি হয়েছে? হুট করেই হাদির ঘটনার যে তদন্ত জাতিসংঘের আন্ডারে ইনকিলাব মঞ্চের দাবি ছিল, তো জাতিসংঘে চিঠি পাঠাবে অন্তর্বর্তী সরকার। আজকে কিছুক্ষণ আগে জাতিসংঘের সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হবে বলে অন্তর্বর্তী সরকারের বিবৃতিতে বলা হয়েছে। তো বিবৃতি যদি দিবেনই ভাই, তাহলে জাবেরকে কেন গুলি খাইতে হইল? মানে রক্ত ছাড়া কি এই দেশে কোনো কিছুই আদায় হয় না? বিবৃতিতে বলা হচ্ছে যে শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে 5 ফেব্রুয়ারি 2026 বিকাল থেকে ইনকিলাব মঞ্চের ব্যানারে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে বিক্ষোভ শুরু হয়। যমুনা এবং এর আশেপাশের এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ থাকা সত্ত্বেও, তো নিষিদ্ধ করলো কে? ডক্টর ইউনূসের সরকার। কেন? কারণ এখানে ডক্টর ইউনূস থাকে। তো আওয়ামী লীগের সময় তো একই সিস্টেম ছিল, তখন মনে এখানে নিষিদ্ধ ছিল না। বা থাকলেও ওই যে ক্ষমতাশালী যারা রাষ্ট্রের প্রধান ক্ষমতাশালী, তাদেরকে নিরাপত্তা দিতে হবে আমাদের টাকা দিয়েই। এই যে পুলিশ তো আমাদের টাকাই চলে, তাদের বেতন চলে। আর পুলিশের বিষয়ে আমি বারবারই বলি, গরিবের সন্তান চাকরি বাঁচাইতে উপর মহলের অর্ডার ফলো করে। তো বলা হচ্ছে কি, নিষিদ্ধ থাকা সত্ত্বেও আইন শৃঙ্খলা বাহিনী প্রথমে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো ধরনের বল প্রয়োগ করে। ওই যে গণহারে কথাবার্তা, আইন শৃঙ্খলা বাহিনীকে কেন বিক্ষোভের জন্য মানে চাপ প্রয়োগ করতে হলো, মানে ছত্রভঙ্গ করার জন্য আপনারা কেন এই বিবৃতিটা আগে দিলেন না? কেন জনগণকে এবং পুলিশকে মুখোমুখি করাই দেন? আপনারা পাবলিকের কাছে পুলিশের ভিলেন বানাই দেন, পাবলিক পুলিশের উপর গোসা ঝাড়ে, থানা পোড়াই দেয়, জ্বালাই দেয়, পুলিশে মাইরা ফেলে। কারণ এই পুলিশ আবার কখনো বাংলাদেশ পরিবর্তন হইলে দেখবেন এখানে আবার অনেক পুলিশ মারা গেছে। কেন? আওয়ামী লীগ এখন যেভাবে বিভিন্ন থানার ওসিদের, এসপিদের হুমকি দিচ্ছে, আপনাদের বাড়িঘর নোট রাখ, আসলে কিন্তু তারা নোট রাখতেছে, এমনকি আসলেই এরকম শত শত পুলিশে মাইরা ফেলবে। এটা বাস্তবতা বাংলাদেশে। আমরা এখন কিন্তু এগুলাই দেখবো হয়তোবা। এখন পুলিশে জনগণের সাথে লাগাই দিয়া, রাজনৈতিক দলগুলোর সাথে লাগাই দিয়া, যেই চেয়ারে বসে সে তার নিজস্ব সেফটি চিন্তা করে। এখন বলতেছে যে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে, তো বিক্ষোভ তো হয়েছে শেখ হাসিনার বাংলাদেশ থেকে এই পোলাপাইন কেমনে ভাগাইছে? এরকম আপনার মতন ভদ্র কথা বইলা একটা ছোট্ট ঘটনা থেকে তো আওয়ামী লীগ সরকারের পতন হইল। তাহলে আজকে আপনারা বলতেছেন যে জল কামানের উপর উঠে গেলে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়া সাউন্ড গ্রেনেড ব্যবহার। সরকার স্পষ্টভাবে জানাচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি। তো জাবের কিভাবে গুলি খাইলো? তাহলে এখানে থার্ড কোনো পার্টি ঢুকলো? তাহলে আপনারা কেন এই সিচুয়েশনটা তৈরি করে দিলেন যে এরকম সিচুয়েশনে রাজনৈতিক ফায়দা এখানে নেবে, ডিসঅ্যাডভান্টেজ দেবে? এখন দেখা গেছে জাবেরকে গুলি করা হয়েছে, আল্লাহ বাঁচিয়েছে, সেটা রানের সম্মত গুলি লাগছে। এখন এটা কি বুলেট আমরা জানি না, বাট হয়তো জানবো। বুকে তো লাগতে পারতো, মাথায় লাগতে পারতো, তখন আপনি কি করতেন? মানে যা আছে আপনাদের সিস্টেম খালি রান হলে হয়েছে, আমরা গরিব বাঙালি, আমরা এরকম ঘটনাতে মরবো, মাইকটাই খাবো, তারপর আপনারা বিবৃতি দিবেন। আমি মনে করি যে দেখেন কোনো রকম পরিবর্তন হয় নাই। এখন অন্তর্বর্তী সরকার বলছে কি, আপনার আব্দুল্লাহ জাবের সহ 23 জনকে আপনার চিকিৎসা গ্রহণের জন্য তারা ঢাকা মেডিকেল কলেজে তারা সকল ধরনের ব্যবস্থা করতেছে। আর 8 ফেব্রুয়ারি জাতিসংঘের সরকার চিঠি পাঠাবে। সরকার শরীফ ওসমানের বিচারের জন্য স্পষ্টভাবে বদ্ধপরিকর। তো এইসব মানে
কূটনৈতিক ভাষা শুনলেই মাঝে মাঝে জিদ ওঠে। জাতিসংঘের অধীনে তদন্ত পরিচালনা আইনগত দিক সরকার গভীরভাবে পর্যালোচনা করছে, কচু করতেছে। আপনি যাই দেখেন, কেউরই কোনো খবর নাই। পর্যালোচনা করতেছে কে? এটি বাংলাদেশের মানুষ বোঝে ভাই। ডক্টর ইউনূস আঙ্কেল, আপনার বোঝার কিন্তু বিষয়, জাতি এগুলা বোঝে। পাবলিক এখন আর ব্যাককেল নাই। যাই হোক, আমরা মনে করি, এমনকি দেখেন, বিক্ষোভকারীদের উপর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের যে অভিযোগ আসছে তা সঠিক নয়। তা আওয়ামী লীগ সরকারের সময় তো শেখ হাসিনা এগুলোই বলছে, না না না, এই যে তোমরা দেখা যায় গণমাধ্যমে সব ভুয়া মিথ্যা। হাসান মাহমুদ এগুলোই বলতো। একই কথা, কিসের পরিবর্তন আপনি এখানে দেখছেন? কোনো কিছুই না। তাড়াতাড়ি নির্বাচন দিয়ে একটা রাজনৈতিক সরকার আনেন, তখন আমরা কথা বলার সুযোগ পাবো। যে নির্বাচন নিয়ে আমি বরাবর সন্দেহ প্রকাশ করছিলাম, আমার সন্দেহ বোধহয় সত্যি হতে চলেছে। অর্থাৎ 12 তারিখ নির্বাচন নিয়ে আগে যেটা 50-50 ছিল, সেটা এসে এখন 75-25 দাঁড়িয়েছে। মানে 75 না হতে পারে, 25 হতে পারে। এখন আর 50-50 নেই। কারণ যে সমস্ত ঘটনা ঘটছে তাতে এটা বলাই যায় যে বিসর্জনের বাদ্যি বেজে গেছে। এখন শুধু ঠাকুরটাকে পুজোর আগে ভাসিয়ে দেওয়া। অনেক রকম কাণ্ড ঘটছে এখানে। ধরুন, উপদেষ্টারা সব চলে যেতে চাইছেন, কিছু কিছু উপদেষ্টার পরিবার আবার বিদেশ চলে গেছেন। আমি নাম ধরে ধরে বলে দেবো, একটু ওয়েট করুন। এটা ইতিহাসের সেরা নির্বাচন নাকি নিকৃষ্টতম প্রহসন অথবা তামাশা, যেভাবেই ব্যাখ্যা করুন। এই যে আমাদের ডক্টর ইউনূস, তার মধ্যে তো বিশেষ বিশেষ প্রতিভা উনি আবিষ্কার করেছেন। এই মেটিকুলাস ডিজাইনের একটা প্রতিভা উনি আবিষ্কার করতে গিয়েছিলেন, কিন্তু নিজের ফাঁদে নিজে জড়িয়ে পড়েছেন। আচ্ছা, আপনাদের দেশে ইউরোপিয়ান ইউনিয়নের একটা বিশেষ পর্যবেক্ষক দল এসছেন, কমনওয়েলথের 11 জনের একটা দল এসছেন। তার নেতৃত্বে আছেন প্রাক্তন রাষ্ট্রপতি নানা অপক্কু আত্মার আর্তার। তিনি বিভিন্ন দলের সঙ্গে কথা বলেন, তিনি এবং তার সপারিষদ। যেমন জাতীয় পার্টির আনিসুল ইসলাম, আওয়ামী লীগের 3 জন, আমাদের জয় পুরো নামটা আমি জানি না বলে আমি পুরো নামটা বলতে পারলাম না, আমি দুঃখিত। ডক্টর সেলিম মাহমুদ, ডক্টর জাহানারা আরজু, এই 3 জন ছিলেন। এই 3 জন পরিষ্কার বলে দিয়েছেন যে পৃথিবীতে এমন কোনো নিদর্শন নেই যেখানে কোনো রাজনৈতিক দলকে একেবারে অবৈধ এবং নির্বাসিত করে ব্যান করে দিয়ে নির্বাচন হচ্ছে। যদি কেউ অপরাধী থাকে তাকে নির্বাচন থেকে বাদ দেওয়া যেতে পারে, কিন্তু রাজনৈতিক দলকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়া, এটা পৃথিবীতে কোথাও কখনো হয়নি। ফলে এই নির্বাচন পৃথিবীর কেউ মান্যতা দেবে না। আওয়ামী লীগের তথ্য ও সম্পাদক উপদেষ্টা সেলিম মাহমুদ, তিনিও এখানে উপস্থিত ছিলেন। এর আগে আপনারা জানেন, ইউরোপিয়ান ইউনিয়ন একটা বিবৃতি দিয়ে জানিয়েছিল যে আওয়ামী লীগ ছাড়া একতরফা নির্বাচন হলে সেই নির্বাচন মান্যতা পাবে না। এ তো গেল এই দিকের ব্যাপার। এবার কালকে সন্ধ্যেবেলা ধুমধুমার কাণ্ড ঘটেছে যমুনাতে। যমুনায় একটা মিটিং ডাকা হয়েছিল। ডক্টর ইউনূস তিনি একটা মিটিং ডেকেছিলেন। মিটিংটা কি নিয়ে? আসন্ন নির্বাচন নিয়ে, তার প্রক্রিয়া, তার কাজ, এই সমস্ত নিয়ে একটা নির্বাচনে একটা ডেকেছিলেন বৈঠক। সেখানে উপস্থিত ছিলেন বিএনপি, জামাত, ওই কোচি সাংসদদের 4 উপদেষ্টা, নাহিদ ওর মধ্যে ছিলেন। নাহিদ হচ্ছে ওই মানে দলের নেতা। আর ছিলেন বিএনপি তারেক রহমান। সেখানে কিছু কাগজ দেখিয়ে প্রধান উপদেষ্টাকে বলেন, আপনারা সরকার পক্ষ থেকে একটি নির্দিষ্ট দলকে জেতানোর জন্য 75% ভোট পাওয়ার জন্য আপনারা যে সমর্থন আদায়ের জন্য আপনারা যে চাপ দিচ্ছেন এবং সমস্ত রকম আপনারা সরকারি মেশিনারিকে কাজে লাগিয়েছেন এবং রিগিং করার, আপনারা যেটাকে বলেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং, আমাদের এখানে বলে রিগিং করার যে সমস্ত আপনারা কৌশল অবলম্বন করছেন, সেটা বন্ধ না করলে নির্বাচন কিন্তু হওয়া মুশকিল আছে। এদিকে আবার
জামায়াতের আমির আবার বলে দিয়েছেন, জামায়াতের প্রার্থী যদি অংশীদার না হিসেবে, জামায়াত যদি অংশীদার হিসেবে এই সরকারে জয়েন না করতে পারে তাহলে নির্বাচন হতে দেব না। এদিকে ডিপি ওয়ার্ল্ড নিয়ে তো আপনারা জানেন, চট্টগ্রাম বন্দরের ডিপি ওয়ার্ল্ড, সেটা নিয়ে আজকে একেবারে কমপ্লিট শাটডাউন চলছে। সেটা নিয়ে সরকারকে প্রশ্ন করা হলে সাংবাদিকরা যখন প্রশ্ন করেন, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলা হয়েছে যে এই চুক্তি থেকে ফিরে আসা যাবে না। আমার প্রশ্ন দর্শক আপনাদের কাছে, এই চুক্তি থেকে ফিরে আসা যাবে না কেন? কি এমন কাণ্ড ঘটেছে? তাহলে কি সেই $784 মিলিয়ন যেটা দিয়েছিল ডিপি ওয়ার্ল্ড, সেটা কি খেয়ে নিয়েছে? সেটা হজম হয়ে গেছে, ট্যাঙ্কে চলে গেছে, এখন তো পকেট ঝাড়লে তো আর বেরোবে না, কোঁচা খুললেও বেরোবে না। সরকারের পকেটে পয়সা নেই, মাইনে দেওয়ার টাকা নেই, যা রিটায়ার করবেন তারা পেনশন পাবেন কিনা, আর গ্র্যাচুইটি পাবেন কিনা, আর বাকি যে টাকা পাওনা টাকা পয়সা পাবেন কিনা সরকারি কর্মীরা, তারাও ভাবতে থাকুন। সরকারের পকেটে কিন্তু পয়সা নেই। সুতরাং ভাবুন। এবার শেষ বড় খবরটা যেটা আপনাদের দেব, সেটা হচ্ছে 12 জন উপদেষ্টা, তাদের মধ্যে 8 জনের পরিবার 5 এবং 6 তারিখ দেশ ত্যাগ করেছেন। মানে বউ বাচ্চা যারা যারা পরিবারের মা বাবা যা যা ছিল সব নিয়ে দেশ ত্যাগ করেছেন 8 জনের পরিবার। পুলিশের আইজিপি তিনি লাল পাসপোর্ট জমা দিয়ে দিয়েছেন এবং তিনি এটা বলে দিয়েছেন যে 13-14 তারিখে উনি বিদেশ যাবেন এবং তার জন্য তিনি রেজিগনেশন দিয়ে দেবেন ওই 13-14 আগেই। অর্থাৎ 12 তারিখকে ঘিরে সব এই সমস্ত কিছু হচ্ছে সব। এবারে আসি আপনার 9 জন উপদেষ্টা, তাগতবার ভারী ভারী উপদেষ্টা, যারা সব মানে শুরুর দিকে আগস্ট মাস থেকে তারা যখন একবার ভাষণ দিতেন, মানে জাতির উদ্দেশ্যে বঙ্গবন্ধু যেরকম ভাষণ দিয়েছিলেন তাকে ছাপিয়ে গিয়েছে সেই ভাষণ, তারা যে ভাষণ টাষণ দিতেন। সেই 9 জনের মধ্যে আর যারা যারা হলেন তাদের নাম আমি বলছি: সালেউদ্দিন অর্থ উপদেষ্টা, রিজওয়ানা পরিবেশ উপদেষ্টা, ফরিদা আক্তার লাইভস্টক, শারমিন মুর্শেদ ওয়ার্ক অ্যান্ড এস্টাবলিশমেন্ট, ফারুকি আজম ধর্ম ও মুক্তিযুদ্ধ উপদেষ্টা, জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি হচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা, খলিলুর রহমান এনএসএ, শেখ বশির বিমান এবং বাণিজ্য উপদেষ্টা। এরা বলে দিয়েছেন আমরা এই 12 তারিখের পর আর উপদেষ্টা পদে থাকবো না। সে 12 তারিখ যাই হোক না কেন, যে পরিস্থিতির সৃষ্টি হোক, আমরা এই উপদেষ্টা পদে আর থাকবো না। এছাড়া 2 জন বিশেষ সহকারী, তারা 12 তারিখের পর আর থাকতে চাইছেন না। এরা হলেন আবু তৈয়েব এবং লুপসে সিদ্দিকী। তাহলে বুঝতে পারছেন 12 তারিখ ঘিরে কি হতে যাচ্ছে। বৃক্ষ তোমার নাম কি, ফলে ন পরিচয়াতে। তার মানে বৃক্ষের সামনে কিন্তু ফল ফলতে শুরু করেছে এবং ফল দেখে বোঝা যাচ্ছে বৃক্ষ তোমার নাম কি। ওটা নিম ফল নাকি ওটা আম ফল নাকি ওটা আমরুদ। যা হোক, এই 12 তারিখ নিয়ে যে সংশয় আপনাদের মনের মধ্যে ছিল, আমি আপাতত মনে হচ্ছে সেই সংশয়ের কিছুটা কাটাতে পেরেছি। যে 75% ধরে নিন হচ্ছে না, আর 25% হচ্ছে। কারণ জামাত হুঙ্কার দিয়ে দিয়েছে যদি সরকারের অংশ না হতে পারি তাহলে নির্বাচন হবে না। আর তারেক বলেছে এইভাবে যদি নির্বাচন হয় তাহলে এই নির্বাচনে বিএনপি থাকবে না। অর্থাৎ তারেক রহমান বানচাল করুক অথবা আপনার জামাত বানচাল করুক, নির্বাচন বানচাল হচ্ছে। হলো, এটা আবার অ্যাডভান্স বলে দিলাম, নির্বাচন বানচাল হচ্ছে। সুতরাং আমাদের ওই ডক্টর ইউনূসের একটা ওই যে ঐতিহাসিক একটা পৃথিবী তাকিয়ে দেখবে এমন একটা নির্বাচন করার একটা মনোবাসনা ছিল না, সেই মনোবাসনায় জল ঢালা বলল। উনি আর পৃথিবীকে একটা ঐতিহাসিক নির্বাচন দেখাতে পারলেন না। বড় দুঃখ রয়ে গেল আমার। এই দুঃখ যে আমি কোথায় রাখবো দর্শক, এই দুঃখ আমার মানে
যে আমার এই জীবনে এ দুঃখ যাবে না। তো যাই হোক, আপনারাও ধীরে ধীরে দেখতে থাকুন, আর আপনারা আজকে লিখতে থাকুন সব গুজব। তারপরে 12 তারিখে দেখবেন সব ওই ফলেন পরিচয়তে ফল বেরোতে শুরু করেছে, গাছ চিনতে পারবেন তখন। তখন দেখবেন আপনি ঢেলা খেলেন না ঢেলাটা আমি খেলাম। দর্শক, এই ভিডিওতে আপনাদের সাথে সম্প্রতি সময়ে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হলো। এই সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, আর ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এখনকার জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।